বন্ধুরা, তাহলে আদিকাণ্ড আর অযোধ্যাকাণ্ডের পর চলে আসে রামায়ণে অরণ্যকাণ্ড। আমি তোমাদেরকে শোনাচ্ছি বাল্মীকি রামায়ণের যে সংস্কৃততে বাল্মীকি যে রামায়ণ যে অনুবাদ করেছিলেন, তার যে বাংলা ভাষায় যে অনুবাদ হয়েছিল তার সংক্ষিপ্ত সংস্করণ। এই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এই সংক্ষিপ্ত অনুবাদটি করেছেন যোগীন্দ্রনাথ সরকার। তারই লেখা বই এবং এটি নির্ভুল, কারণ বহু স্কুলে ক্লাস 2, 3, 4-এতে এটি পাঠ্য বই হিসাবে তো গণ্য হয়ে থাকে। সুতরাং এই নির্ভুল সংক্ষিপ্তসারের মধ্যে দিয়ে তোমাদেরকে আমি লাইন বাই লাইন আজকে পড়ে শোনাতে চলেছি অরণ্যকাণ্ড। আদিকাণ্ড এবং অযোধ্যাকাণ্ড যদি না শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে এই কাণ্ড দুটোকে শুনে নিও। তাহলে পরে রামায়ণের সম্পূর্ণ ভাগকে তোমরা আরও সুন্দরভাবে আত্মস্থ করতে পারবে। তাহলে আর বেকার কথা না বাড়িয়ে চলো একদম শুরু করি অরণ্যকাণ্ড। আশা করি এই পর্বটাও তোমরা আগের মতোই খুব এনজয় করবে। শুরু করছি অরণ্যকাণ্ড। চিত্রকূট হইতে তাহারা দণ্ডকমনে গমন করিলেন। সেখানে অনেক মুনি ঋষির বাস। তাহাদের মিষ্ট ব্যবহারে রাম, লক্ষ্মণ ও সীতা অত্যন্ত প্রীত হইলেন। ক্রমে অগস্ত্য মুনির সহিত পরিচয় হইলে তিনি রামকে অনেক ভালো ভালো অস্ত্র প্রদান করিলেন। রাম বলিলেন, ঠাকুর, আমরা একটু ভালো জায়গা খুঁজিতেছি, সেখানে কুটির বাঁধিয়া কিছুদিন কাটাই, ইহাই ইচ্ছা। অগস্ত্য বলিলেন, তাহা হইলে তোমরা পঞ্চবটী বনে যাও, সেখানকার শোভা বড়ই সুন্দর, ফল মূল জল সবই সেখানকার ভালো। ইহা শুনিয়া তাহারা পঞ্চবটী বনে গেলেন। পঞ্চবটী বনে জটায়ুপক্ষী বাস করিত। দশরথের সহিত তাহার খুবই বন্ধুত্ব ছিল। পক্ষীর সহিত পরিচয় হইলে রাম, লক্ষ্মণ ও সীতা তাহাকে প্রণাম করিলেন। জটায়ু খুশি হইয়া বলিল, তোমরা এইখানেই থাকো, আমি বুড়ো হইয়াছি, তথাপি যতটুকু পারি তোমাদের সাহায্য করিব। অগস্ত্য মুনি ও জটায়ুপক্ষীর পরামর্শে তাহারা কুটির বাঁধিয়া পঞ্চবটিতেই বাস শুরু করিতে লাগিলেন। জনস্থান নামক বনের এই অংশকেই পঞ্চবটী বলা হইত। এই জনস্থানে অনেক রাক্ষসের বাস। এখানে রাম, লক্ষ্মণ ও সীতা বেশ সুখেই দিন কাটাইতেছিলেন। হঠাৎ একদিন শূর্পণখা নামে এক রাক্ষসী আসিয়া বিষম গোল বাঁধাইল। সে একেবারে রামের কাছে গিয়া বলিল, আমি রাবণ রাজার বোন, বড় ঘরের মেয়ে, তুমি আমাকে বিয়ে করো। রাম সে কথা হাসিয়া উড়াইয়া দিলেন দেখিয়া সে লক্ষ্মণকে ধরিয়া বসিল। কিন্তু তিনিও তাহার কথায় কান দিলেন না। তখন রাক্ষসী প্রকাণ্ড হাঁ করিয়া সীতাকে খাইতে গেল। এতটা স্পর্ধা কে সহ্য করিতে পারে? লক্ষ্মণ তখনই এক বাণে তাহার নাক কান কাটিয়া দিলেন। রাগে দুঃখে ও যাতনায় চিৎকার করিতে করিতে শূর্পণখা পলাইয়া গেল। এই রাক্ষসী লঙ্কার রাজা রাবণের ভগিনী। জন্মস্থানে খর ও দূষণ নামে তাহার দুই মাস্তুত ভাই থাকিত। শূর্পণখা তাহাদের কাছে গিয়া আপনার দুঃখ জানাইল। ভগিনীর দুর্দশা দেখিয়া তাহারা এমন ভয়ানক চটিয়া গেল যে একসঙ্গে 14,000 রাক্ষস জড়ো করিয়া শেল, শূল, খড়গ ইত্যাদি অস্ত্র লইয়া তাহারা রাম, লক্ষ্মণকে আক্রমণ করিল। কিন্তু রামের সম্মুখে দাঁড়ায় কাহার সাধ্য? দেখিতে দেখিতে তিনি 14,000 রাক্ষসকেই জমালয়ে পাঠাইলেন। খর ও দূষণ যে অতি বড় ষণ্ডা, তাহারাও প্রাণ লইয়া ফিরিতে পারিল না। অকম্পন নামে একটি রাক্ষস কোনো গতিতে রক্ষা পাইয়াছিল, সে গিয়া রাবণকে এই বিপদের কথা বলিল। সেই সময় শূর্পণখাও হা হুতাশ করিয়া কাঁদিতে কাঁদিতে লঙ্কায় উপস্থিত হইল। বিনাইয়া বিনাইয়া অনেক মিথ্যা কথা বলিয়া
তাহার দাদাকে উত্তেজিত করিয়া তুলিল। ভগিনীর অপমানে রাবণ তো একেবারে অগ্নিশর্মা। সে তখনই যুদ্ধে যায় আর কি। অকম্পন বলিল, অমন কাজও করিও না, রামের কাছে গেলে আর ফিরিতে হইবে না। তার চেয়ে মারিচকে পাঠাও, সে অনেক মায়া জানে, তাহার সাহায্যে রামকে জব্দ করিতে পারিবে। এ কোন মারিচ জানো? রামের বান খাইয়া একেবার যে সমুদ্রের তীরে আসিয়া ছিটকাইয়া পড়েছিল, এ সেই মারিচ। রাবণ তাহাকে বলিল, আমার সঙ্গে পঞ্চবটিতে চলো। রাম লক্ষ্মণ মানুষ হইয়া রাক্ষসের অপমান করে, এখন ইহার প্রতিশোধ না লইয়া ছাড়িব না। তোমাকে সোনার হরিণ সাজিয়া আমাকে সাহায্য করিতে হইবে। সোনার হরিণ দেখিলে সীতার লোভ জন্মিবে। সীতার অনুরোধে রাম লক্ষ্মণ তোমাকে ধরিতে যাইবে। তোমার পিছনে পিছনে ছুটিয়া ক্রমে তাহারা গভীর জঙ্গলে প্রবেশ করিবে। সেই সুযোগে আমি সীতাকে চুরি করিয়া আনিব। রাবণ মনে মনে যাহা আঁটিল, কাজেও তাহাই করিল। মারিচ প্রথমে ইহাতে সম্মত হয় নাই, কেননা রামকে সে ভালোভাবেই চেনে। কিন্তু রাবণের আদেশ পালন না করিলে রক্ষা নাই, কাজেই তাহাকে রাজি হইতে হইল। ইহার পর মারিচ একদিন রাবণের সহিত পঞ্চবটিতে গিয়া রামের কুটিরের সম্মুখে সোনার হরিণের রূপ ধরিয়া খেলা করিতে লাগিল। সীতা সুন্দর হরিণটি দেখিয়া রামকে উহা ধরিয়া দিতে বলিলেন। লক্ষ্মণকে পাহারায় রাখিয়া রাম হরিণ ধরিতে গেলেন। হরিণ পলাইল। রাম পিছনে পিছনে ছুটিলেন। অনেকক্ষণ পর্যন্ত তাহাকে ফিরিতে না দেখিয়া সীতা ভয় পাইয়া লক্ষ্মণকে তাহার সন্ধানে পাঠাইলেন। এই অবসরে রাবণ সীতাকে রথে তুলিয়া লইয়া লঙ্কায় পালাইল। রাম ও লক্ষ্মণ ঘরে ফিরিয়া দেখেন সীতা নাই। তখন দুই ভাই বুক চাপড়াইয়া কাঁদিতে লাগিলেন। তারপর সমস্ত বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করিয়া সীতার খোঁজ করিতে লাগিলেন। রাবণ যখন সীতাকে লইয়া পলায়, তখন সীতার কান্না শুনিয়া জটায়ু রাবণের রথ আটকাইয়াছিল। বৃদ্ধ ও দুর্বল হইলেও জটায়ু কম যুদ্ধ করে নাই এবং রাবণকে নাকাল করিতেও ছাড়ে নাই। কিন্তু প্রাচীন শরীর ক্রমেই শ্রান্ত হইয়া পড়িল। তখন রাবণ জুত পাইয়া খড়গ দিয়া তাহার ডানা কাটিয়া ফেলিল। রাম লক্ষ্মণকে এই দুঃসংবাদ দিবার জন্যই সে বাঁচিয়াছিল। দুই ভাই সীতার সন্ধান করিতে করিতে তাহার নিকট উপস্থিত হইলে তাহাদিগকে সকল কথা বলিয়াই সে প্রাণত্যাগ করিল। পিতার বন্ধু জটায়ুর মৃত্যুতে তাহাদের দুঃখের অবধি রইল না। যাহা হোক, যথারীতি তাহার সৎকার করিয়া রাম লক্ষ্মণ আবার সীতার সন্ধানে বাহির হইলেন। গোদাবরী তীরে গভীর জঙ্গলের মধ্যে তাহারা কবন্ধ নামে এক রাক্ষস দেখিতে পাইলেন। তাহার মাথা নাই, কপালে একটিমাত্র চোখ, আর মুখ ঠিক পেটের মধ্যে। রাক্ষসের এক একখানা হাত লম্বায় প্রায় 4 ক্রোশ। সেই হাত দিয়া সে হাতি, ঘোড়া, সিংহ, বাঘ যাহা খুশি ধরিয়া খায়। রাম তাহাকে বধ করিলেন। এই কবন্ধ বাস্তবিক রাক্ষস ছিল না, এক মুনির শাপে তাহারই দুর্দশা হইয়াছিল। মুনি বলিয়াছিলেন, রামের হাতে মৃত্যু না হওয়া পর্যন্ত তোর উদ্ধার নাই। আজ সে শাপমুক্ত হইয়া দিব্য শরীর পাইল। তারপর রাম লক্ষ্মণের দুঃখের কথা শুনিয়া বলিল, তোমরা ঋষ্যমুখ পর্বতে যাও, সেখানে বানরদের রাজা সুগ্রীবকে দেখা পাইবে। সুগ্রীব বড় দুঃখেই দেশ ছাড়িয়া সেই পর্বতে লুকাইয়া আছে। তোমরা তাহাকে সাহায্য করিলে এই বিপদে সেও তোমাদের সাহায্য করিবে। এখানেই শেষ হলো আমাদের অরণ্যকাণ্ড। আগামী দিন আমি তোমাদের সঙ্গে পড়ে শুনব কিষ্কিন্ধাকাণ্ড। তাহলে আমরা সবাই থাকি সে আগামী পর্বের অপেক্ষায়। আর আজ এখানেই বলছি টাটা।